এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা করব রসায়নের 3 নাম্বার অধ্যায়ের পরের অংশটুকু, যেটা বোর পরমাণু মডেল থেকে শুরু হয়েছে। গত ক্লাসে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল পর্যন্ত পড়েছিলাম। তো রাদারফোর্ড পরমাণু মডেলটা বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে দিয়েছিল। তার ঠিক 2 বছর পরে নিলস বোর 1913 সালে তার এই মডেলটা প্রদান করে। এটাকে এই জন্য বলা হয় বোর পরমাণু মডেল। তাহলে ওর কি 3টা মতবাদ আছে, 3টা সাফল্য আছে, 3টা সীমাবদ্ধতা আছে। তাহলে প্রথম কথাটা কি নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত কক্ষপথ সম্পর্কে সে আমাদেরকে ধারণা দিয়েছে। কারণ সে বলেছে যে ইলেকট্রনগুলো চাইলেই কোনো পরমাণুতে যে কোনোখানে ঘুরতে পারে না, তারা নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত কতগুলো কক্ষপথে ঘুরে। এগুলাকে বলা হয়, এটা কি ওই অনুমোদিত কক্ষপথ গুলাকে কি বলা হয়? প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, অরবিট, শেল বা স্থির কক্ষপথ। আর এই স্থির কক্ষপথে যখন তোমার ইলেকট্রন গুলা ঘুরে, তখন তারা কোনো শক্তির শোষণ বা বিকিরণ করে না। এই স্থির কক্ষপথ গুলা কি n = 1 2 3 এভাবে। এগুলাকে আবার নামে প্রকাশ করা হয় কি দিয়ে? কে থেকে শুরু করে ও পর্যন্ত। তাহলে প্রথমটার নাম কি কে, তারপরেরটার নাম কি এল, তারপরেরটার নাম কি এম, তারপরেরটার নাম কি এন, এভাবে। বুঝা গেছে? তাহলে আমাদের অনেক সময় প্রথম কক্ষপথ না বলে কে নাম বলতে পারে। কে বললে বুঝতে হবে যে আমাদের এটা প্রথম কক্ষপথ, এল বললে বুঝতে হবে যে আমাদের এটা দ্বিতীয় কক্ষপথ, এভাবে। তাহলে প্রথম মতবাদটা ছিল নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত কক্ষপথ সম্পর্কে সে আমাদেরকে ধারণা দিতে। তারপর দ্বিতীয় নাম্বার যেটা বলছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা জানি বৃত্তাকার কক্ষপথে যদি কোনো বস্তু ঘুরে তার 2টা বেগ থাকে, একটা হলে রৈখিক আর একটা হলে কৌণিক। তাহলে বৃত্তাকার কক্ষপথে একটা বস্তু ঘুরলে কয়টা বেগ থাকে? 2টা। একটা হলো রৈখিক বেগ, আরেকটা হলো কৌণিক বেগ। একটা হলো রৈখিক, আরেকটা হলো কৌণিক। যেহেতু ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাই আমরা এর কৌণিক ভরবেগ বের করতে পারবো। তাহলে কৌণিক ভরবেগ, এমনি ভরবেগ সমান আমরা কি জানি? mv। আর যেহেতু বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাইলে এই জায়গায় এই আর একটা ফ্যাক্ট। তাহলে এখানে এই কৌণিক ভরবেগটাকে প্রকাশ করা হয় mv r দিয়ে, যেটা সমান nh/2π। তাহলে mvr = nh/2π। বুঝা গেছে? এমনি তো কোন বস্তুর ভরবেগ বের করতে গেলে আমরা mv জানি, কিন্তু যেহেতু এটা কৌণিক ভরবেগ, তাই আমাদের mvr = nh/2π। তাহলে এখানে কি হয়? m মানে কি? m হলো ইলেকট্রনের ভর। m কি? m হলো ইলেকট্রনের ভর। তারপর ই কি? ইলেকট্রন কোন কক্ষপথে যে বেগে ঘুরে, তার মানে ইলেকট্রনের বেগ। আর মানে কি? ওই কক্ষপথটার ব্যাসার্ধ। আর মানে কি? কক্ষপথের ব্যাসার্ধ। ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরবে সেই কক্ষপথের ব্যাসার্ধ। এন মানে কি? কক্ষপথ। কোন কক্ষপথ? এন মানে কি? এন মানে হলো কক্ষপথ। এন মানে কক্ষপথ। আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। বিজ্ঞানী প্লাঙ্ক এই ধ্রুবকটা প্রদান করতে, এই জন্য এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এম হলো ইলেকট্রনের ভর, ভি হলো ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ, আর হলো ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ, আর এন হলো ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে। প্রথম কক্ষপথে ঘুরলে এন এর মান 1, দ্বিতীয় কক্ষপথে ঘুরলে এন এর মান 2, তৃতীয় কক্ষপথে ঘুরলে এন এর মান 3। আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, আর 2π তো এমনি ধ্রুবক, তোমরা জানোই। তাহলে আমাদের
এই এইচ এর মানটা, এটা যেহেতু প্লাঙ্কের ধ্রুবক, এই এইচ এর মানটা আমাদের কত, 6.626 ইন্টু 10⁻⁻34। তাহলে এটার একক কি, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। আমরা একক, যে কোনো কিছুর একক কিভাবে বের করব, আমরা যার একক বের করব সেটাকে একদিকে রাখে বাকিটাকে অন্যদিকে নিয়ে আসবো। তাহলে বাকিটাকে যদি অন্যদিকে নিয়ে আসি, যেমন আমরা এইচ এর একক বের করব, আমাদের কি mvr ইকুয়ালস টু কি ছিল, mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই। তাহলে 2 পাই তো এখানে ধ্রুবক, আমি যেহেতু এইচ এর একক বের করব, এইচটাকে একদিকে রাখে বাকি সব কিছুকে আরেক দিকে নিয়ে যাব। তাহলে mvr এখানে কত, ইন্টু 2 পাই বাই n। তাহলে এগুলা সবই ধ্রুবক। তাহলে m মানে কি, কেজি, v মানে কি, মিটার পার সেকেন্ড, r মানে কি, ব্যাসার্ধের একক কি, মিটার। তাহলে এই যে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এই জন্য প্লাঙ্কের ধ্রুবকের একক হলো কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে এই সূত্র দিয়ে আমরা যে কোনো কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবো, যে কোনো ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারবো। যেহেতু ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাই তাদের কৌণিক ভরবেগ থাকে। এরপর আসে শক্তির শোষণ বা বিকিরণ। তাহলে শক্তির শোষণ বা বিকিরণ, আমরা প্রথম যে পয়েন্টটা আছে সেখানেই আমরা বলছি যে স্থির কক্ষপথে থাকাকালীন ইলেকট্রনগুলোর কোনো শক্তির শোষণ বা বিকিরণ হয় না। তার মানে তারা স্থির কক্ষপথ পরিবর্তন করলে, অর্থাৎ সেখান থেকে উপরের কক্ষপথে গেলে বা তার চেয়ে নিচের কক্ষপথে আসলে কি হবে, শক্তির শোষণ বা বিকিরণ হবে। এখন কখন শোষণ হবে, কখন বিকিরণ হবে, ইলেকট্রন যখন কোনো কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যায়, তখন তার কি হয়, শক্তির শোষণ ঘটে। শোষণ, কারণ যে যত উপরে কক্ষপথ তার শক্তি কি তত বেশি। তাহলে এই কক্ষপথ থেকে উপরের কক্ষপথে গেলে উপরের কক্ষপথের শক্তি বেশি না, তার মানে তার বেশি শক্তি লাগবে না। তাহলে বেশি শক্তি হইতে গেলে তাকে কি করতে হবে, শক্তি শোষণ করতে হবে। আর যখন হলো ইলেকট্রন বেশি কক্ষপথ থেকে, মানে উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে, তখন শক্তির বিকিরণ ঘটে। কারণ আমরা জানি উপরের কক্ষপথগুলোর শক্তি বেশি, নিচের কক্ষপথের শক্তি কম। তাহলে উপরের থেকে নিচে যখন আসবে, তার উপরের কক্ষপথে থাকতে যতটুকু শক্তি লাগছে, এই কক্ষপথে থাকতে তার ততটুকু শক্তি লাগবে না। এই কারণে সে শক্তিটাকে কি করে দিবে, বিকিরণ করে দিবে। তাহলে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কে ধারণাও সে দেয়। তাহলে এটা আমরা কিভাবে বের করব যে আসলে কতটুকু শক্তি শোষণ বা কতটুকু শক্তি বিকিরণ হইছে, কতটুকু শক্তি শোষণ বা কতটুকু শক্তি বিকিরণ হইছে, এটা আমরা পাবো ই। শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়, এনার্জিকে ই দ্বারা, ই ইকুয়ালস টু এইচ নিউ। বা আবার আমরা জানি যে নিউ সমান কি, নিউ সমান কি, সি বাই ল্যামডা, নিউ সমান সি বাই ল্যামডা। তাহলে আমরা নিউ এর জায়গায় কি বসাইতে পারি, এইচ সি বাই কি, ল্যামডা। ঠিক আছে, ল্যামডা, ল্যামডা হলো এখানে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা সমান কি, ল্যামডা সমান হলো তরঙ্গ দৈর্ঘ্য, আর নিউ সমান হলো কি, বেগ। সি সমান কি, আলোর বেগ, সরি নিউ সমান হলো কম্পাঙ্ক, নিউ সমান কম্পাঙ্ক, সি সমান হলো আলোর বেগ। ইন্টু 10⁸। এখানে আমরা বেগটাকে আলোর বেগ ধরে নিব, মিটার পার সেকেন্ড। তারপর কি, ল্যামডা, ল্যামডা মানে কি, তরঙ্গ দৈর্ঘ্য। সে যে শক্তি বিকিরণ করবে, এই যে এখান থেকে এখানে শক্তি শোষণ বা বিকিরণ, এইভাবে আলোটা তো এইভাবে তরঙ্গ আকারে যায়, তাই না, এই তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি, মিটার কিন্তু, ঠিক আছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক, যে কোনো দৈর্ঘ্যের একক কি, মিটার। কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য গুলো অনেক ছোট হয় দেখে আমরা এগুলাকে ন্যানোমিটারে প্রকাশ করে থাকি। তরঙ্গ দৈর্ঘ্য গুলাকে নর্মালি আমরা কিসে নেই, ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্যকে কিসে নেই, ন্যানোমিটার। তাহলে 1 ন্যানোমিটার সমান কত মিটার, 10⁻⁻, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। অনেক ছোট একক, 10⁻⁹। ঠিক আছে, অনেক ছোট একক, অনেক সময় অ্যাংস্ট্রমও নেই।
তাহলে আমাদের এই যে E ইকুয়ালস টু এইচ নিউ, এইচ তো জানোই এইচ কি, সে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এইচ এর মান কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 মাইনাস 34। তাহলে প্লাঙ্কের ধ্রুবকের মান হলো 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। আর 1 অ্যাংস্ট্রম, অনেক সময় আমরা তরঙ্গ দৈর্ঘ্যটাকে 1 অ্যাংস্ট্রমেও নেই, অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। তারপরে দেখো যে তাহলে আমাদের শক্তি শোষণ বা বিকিরণ, যে শোষণ হলেও আমরা এটা দ্বারা বের করতে পারবো, বিকিরণ হলেও আমরা এটা দ্বারা বের করতে পারবো। E ইকুয়ালস টু এইচ নিউ অথবা E ইকুয়ালস টু এসি বাই ল্যামডা, যে ইনফরমেশন যেভাবে দেওয়া থাকবে আমরা সেভাবে বের করব। তারপরে দেখো যে সাফল্য, তাহলে বোর পরমাণু মডেলের সাফল্যটা কি? আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি স্তর সম্পর্কে কোনো ধারণা, শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো ধারণা পাইনি, যেটা কিরূপ হবে, লম্বা না আয়তাকার না বৃত্তাকার না কিরকম হবে। তাহলে আমরা কিন্তু বোর পরমাণু মডেলে শক্তি স্তরের আকার সম্পর্কে একটা ধারণা পেয়েছি, সেটা কি, শক্তি স্তরগুলো হবে বৃত্তাকার। তাহলে এটা তার একটা সাফল্য। তারপর শক্তি শোষণ বা বিকিরণের ফলাফল সম্পর্কে ধারণা পাইছি, যেমন শক্তি শোষণ করলে কি হয়, নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যায়, আর শক্তি বিকিরণ করলে কি হয়, উপরের কক্ষপথ থেকে নিচের কক্ষপথে আসে। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলে কিন্তু আমরা এরকম কোনো কিছু পাই নাই, তাহলে এটাও তার একটা সাফল্য। তারপর 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। বর্ণালী বলতে কি, মানে রশ্মি বিকিরণ, সে যখন এই যে উপরের কক্ষপথ থেকে, পারমাণবিক বর্ণালী হলো দুই প্রকার, একটা হলো বিকিরণ বর্ণালী আর একটা হলো শোষণ বর্ণালী। বর্ণালী কয় প্রকার? দুই প্রকার। শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী। সে যখন এই যে শোষণ বর্ণালী কি, যখন নিচের কক্ষপথ থেকে উপরের কক্ষপথে যায়, এই যে এরকম বর্ণালী সৃষ্টি করে যায়, রেখা সৃষ্টি করে যায়, রশ্মি সৃষ্টি করে যায়, এগুলাকে বলা হয় শোষণ বর্ণালী। আর উপরের কক্ষপথ থেকে যখন নিচের কক্ষপথে আসে, শক্তি কি, বিকিরণ করে না, বিকিরণ করে এরকম একটা রেখা সৃষ্টি করে। তাহলে সে প্রথমে বলেছিল যে একটা বর্ণালী সৃষ্টি করে, এটা তার একটা সীমাবদ্ধতা, পরে জানা যায় যে না, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা। তাহলে এই যে এখান থেকে এখানে আসে, বর্ণালী সৃষ্টি করে আসে। তাহলে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করা যায়, হবে। তাহলে তিনটা তার সাফল্য পড়ে ফেললাম আমরা। এবার আসি তার সীমাবদ্ধতা। তাহলে সীমাবদ্ধতা গুলা কি, বলছে যে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। সে শুধু এই যে 1 ইলেকট্রন বিশিষ্ট বলছে, দেখো 1 ইলেকট্রন বিশিষ্ট, তাহলে একাধিক ইলেকট্রনে কিভাবে পারমাণবিক বর্ণালী গুলা হবে বা কেমন হবে সেটা কোনো ধারণা সে দিতে পারেনি। তার মানে এটা তার একটা ব্যর্থতা। একটি রেখা সৃষ্টি না হয়ে সে বলছিল যে পারমাণবিক রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার সময় একটা রেখা সৃষ্টি হয়, কিন্তু পরে উচ্চ যন্ত্র দ্বারা দেখা গেছে, তো উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্র দ্বারা দেখা গেছে যে রেখা একটা না, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা হয়। তাহলে এটাও কি তার একটা ব্যর্থতা। তারপর কি বলছে, সে শুধু বলছিল যে বৃত্তাকার কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছে আমাদেরকে, কিন্তু আসলে পরে আমরা দেখতে পাইছি যে এখানে উপবৃত্তাকার কক্ষপথও বিদ্যমান। তাহলে এই তিনটা হলো তার সীমাবদ্ধতা। আশা করি বুঝতে পেরেছো বোর পরমাণু মডেলটা। তাহলে এরপর টপিক হলো আমাদের পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস জানতে গেলে আমাদের আগে এই 3 আর 4 নাম্বার পয়েন্টটা জানতে হবে, উপশক্তি স্তরের ধারণা আর হলো ইলেকট্রন বিন্যাসের নীতি। তাহলে আগে আমরা 3 আর 4 নাম্বার পয়েন্ট পড়ে ফেলবো। যে উপশক্তি স্তর, এই পরমাণুর যে কক্ষপথগুলো আছে, কক্ষপথের সব জায়গায় কিন্তু ইলেকট্রন অবস্থান করে না। এটা যদি একটা কক্ষপথ হয়, এখানে উপকক্ষপথ থাকে।
এই যে এরকম করে ধরো যে এগুলা উপকক্ষপথ, তাহলে এইগুলাতে অবস্থান করবে, এই সব জায়গায় না। তাহলে পরমাণু কক্ষপথের প্রত্যেকটা জায়গায় না, কক্ষপথের মধ্যে আবার উপকক্ষপথ থাকে, সেইখানে কি ইলেকট্রন গুলো অবস্থান করে। তাহলে এই যে এই উপশক্তি স্তর গুলা যে আছে, উপশক্তি স্তর গুলার মান কিভাবে হয়, যে আমাদের যদি শক্তি স্তরের মান কত n হয়, তাহলে উপশক্তি স্তরের মান হবে, শক্তি স্তর যদি n হয়, শক্তি স্তর n হলে উপশক্তি স্তর কত হবে, উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, এল ইকুয়ালস টু n মাইনাস n পর্যন্ত, নট এল মাইনাস ওয়ান, এল মাইনাস ওয়ান পর্যন্ত, এই কথাটা কিন্তু অবশ্যই থাকতে হবে, এল মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে এল ইকুয়ালস টু n মাইনাস ওয়ান পর্যন্ত। যেমন আমাদের প্রথম কক্ষপথের জন্য যদি আমরা বের করি যে এই উপকক্ষপথে যে থাকে, উপকক্ষপথ গুলো আমাদের কয়টা, চারটা, এস পি ডি এফ। তাহলে এস এর জন্য এল এর মান কত, 0, পি এর জন্য এল এর মান কত, 1, ডি এর জন্য এল এর মান কত, 2, এফ এর জন্য এল এর মান কত, 3। তাহলে এগুলো আমাদের মনে রাখতে হবে যে এস পি ডি এফ চারটা উপকক্ষপথ আছে বা উপশক্তি স্তর আছে, এই উপশক্তি স্তর গুলার এল এর মান কত, 0, 1, 2, 3। আর আমি বলছি যে শক্তি স্তর যদি n হয়, তাহলে উপশক্তি স্তর এল ইকুয়ালস টু হবে n মাইনাস ওয়ান পর্যন্ত। তাহলে দেখো যে আমাদের এক নাম্বার কক্ষপথের জন্য আমাদের কত, এল ইকুয়ালস টু কত, n মাইনাস কত, n এর মান কত, 1, 1 মাইনাস 1 পর্যন্ত, তার মানে কত, 0 পর্যন্ত। তার মানে 0 পর্যন্ত যাইতে পারবো। 0 বলতে কি, শুধু s, যেহেতু 0 এই জন্য আমাদের এক নাম্বার কক্ষপথে শুধু s অরবিটাল আছে। যদি দুই নাম্বার কক্ষপথ বলি n ইকুয়ালস টু 2, তখন l এর মান কত হবে, l ইকুয়ালস টু n মাইনাস n পর্যন্ত, কিন্তু পর্যন্ত কথাটা মাস্ট, এটা এখানে অনেক গুরুত্বপূর্ণ। তাহলে কত হবে, 2 মাইনাস 1 সমান কত, 1 পর্যন্ত। 1 পর্যন্ত মানে কি, শুরু হইতে যত থেকে তত থেকে শুরু করে 1 পর্যন্ত, তার মানে 0, 1 এখানে আছে। তাহলে 0 এর জন্য কি s, আর পি, 1 এর জন্য কি পি। এই জন্যই কিন্তু দুই নাম্বার কক্ষপথে আমাদের কত আছে, 2s বা 2p। ঠিক আছে, অনেক সময় কিন্তু এটা প্রশ্ন আসে যে কেন 2d সম্ভব না, 2d সম্ভব নয় কেন, এটা কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, 2d সম্ভব নয় কেন। তাহলে 2d কেন সম্ভব নয়, তাহলে 2d এর ক্ষেত্রে লিখতে হবে যে 2d এর ক্ষেত্রে কি হয়, 2d এর ক্ষেত্রে n এর মান 2 হলে l ইকুয়ালস টু কি হবে, l ইকুয়ালস টু হবে n মাইনাস 2। তাহলে কত, n মাইনাস 1, তাহলে কত, 2 মাইনাস 1 সমান কত, 1 পর্যন্ত। অর্থাৎ, তার মানে অর্থাৎ কি, এখানে কি থাকবে, অর্থাৎ 0 এবং 1 মান কি বিদ্যমান, 0 এবং 1 মান বিদ্যমান। তাহলে l ইকুয়ালস টু 0 এর জন্য কি, s অরবিটাল, l ইকুয়ালস টু 0 এর জন্য s অরবিটাল এবং l ইকুয়ালস টু 1 এর জন্য কি, 1 এর জন্য p অরবিটাল বিদ্যমান, p অরবিটাল বিদ্যমান। তাহলে যেহেতু এখানে l এর আর কোনো মান নেই, তাই আমাদের আর কোনো উপকক্ষপথ থাকাও পসিবল না, কারণ আমরা জানি l কি, উপকক্ষপথের জন্য যেহেতু l এর আর কোনো মান নেই, আর কোনো মান নেই, তাই আর কোনো উপকক্ষপথ সম্ভবও না, তাই আর কোনো উপকক্ষপথ সম্ভব নয়, তাই 2d অরবিটাল সম্ভব নয়, তাই 2d সম্ভব নয়। বুঝছো, তো এতটুকু আনসার যে 2d এর ক্ষেত্রে n ইকুয়ালস টু 2 হলে l ইকুয়ালস টু হবে এত পর্যন্ত, অর্থাৎ 0 এবং 1 মান বিদ্যমান। l ইকুয়ালস টু 0 এর জন্য s অরবিটাল এবং l ইকুয়ালস টু 1 এর জন্য কি p অরবিটাল বিদ্যমান। তাহলে কি l এর আর কোনো যেহেতু মান নাই, তাই আমাদের কি আর কোনো উপকক্ষপথ সম্ভব না, তাই মানে 2 নাম্বার কক্ষপথে 2d অরবিটাল সম্ভব না। আশা করি বুঝতে পারছো।
তাহলে আমরা এখানে পড়ছিলাম যে উপশক্তি স্তরের ধারণা। উপশক্তি স্তরগুলো আশা করি বুঝতে পেরেছো যে এস ইকুয়ালস টু উপশক্তি স্তর চারটা, এস পি ডি এফ। ঠিক আছে, এস পি ডি এফ। তাহলে এর মধ্যে যে এস অরবিটালটা, এখানে কয়টা ইলেকট্রন থাকে? এস এ থাকে দুইটা, এস এ থাকে দুইটা, পি তে থাকে 6টা, ডি তে থাকে 10টা ইলেকট্রন, আর এফ এ থাকে 14টা। তাহলে আমাদের এস অরবিটালে দুইটা ইলেকট্রন থাকে, পি তে কয়টা? 6টা, ডি তে কত? 10টা, এফ এ কত? 14টা। কারণ এখানে একটা এস এ একটাই শুধু ঘর থাকে, মানে একটাই পার্ট থাকে, আর পি এর 3টা। তাহলে কি কি? পি এক্স, পি ওয়াই, পি জেড, প্রত্যেকটাতে দুইটা করে ইলেকট্রন থাকে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ঠিক আছে, আর এই ইলেকট্রন গুলার স্পিন কি হয়? বিপরীতমুখী হয়, অর্থাৎ একটা এদিকে থাকলে আরেকটার এদিকে। তাহলে এখানে সেম ভাবে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এভাবে ডি তে কয়টা থাকে? 5টা, আর এফ এ কয়টা থাকে? 7টা। এই কারণে যেহেতু একটাতে দুইটা করে থাকতে পারে, এই কারণে এস এ দুইটা, এখানে 6, পি তে 6টা, ডি তে 10টা, আর এফ এ 14টা। এরপর আমরা আসি ইলেকট্রন বিন্যাসের নীতি। 4 নাম্বার পয়েন্ট, ইলেকট্রন বিন্যাসের নীতি। তাহলে ইলেকট্রন বিন্যাসের নীতি, আমাদের এই ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে কে ধারণা দেয়? বিজ্ঞানী আউফবাউ। কে ধারণা দেয়? আউফবাউ। এটাকে বলা হয় বিল্ডিং আপ নীতি, এটাকে বলা হয় বিল্ডিং আপ নীতি, বিল্ডিং আপ নীতি। তাহলে বিল্ডিং আপ নীতিটা কি? বিল্ডিং আপ নীতিটা হলো, বিল্ডিং আপ নীতিটা হলো যে আউফবাউ বলছে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনগুলো সর্বপ্রথম সর্বনিম্ন কক্ষপথ পূরণ করে ক্রমান্বয়ে সর্বনিম্ন শক্তির কক্ষপথে পূর্ণ করে ক্রমান্বয়ে উচ্চতর শক্তি স্তর দিকে ধাবিত হবে। তাহলে কি আউফবাউ নীতিটা হলো? ইলেকট্রনগুলা প্রথমে কম শক্তির শক্তি স্তরগুলা পূরণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের দিকে ধাবিত হবে। লাইক দ্যাট, আমরা যদি হলো যে বাসা ভাড়া খুঁজি, কোন একটা বাসার ভাড়া কম আর কোন একটা বাসার ভাড়া বেশি, আমরা কি করব? কম ভাড়া সম্পন্ন বাসাতেই থাকবো না? তো ইলেকট্রনের ক্ষেত্রেও এরকম, সে তো কক্ষপথেই থাকবে। তাহলে যেই কক্ষপথে থাকবে তার কি শক্তি কম লাগবে, সে কি সেই কক্ষপথেই তো থাকবে নাকি? আমরা যেমন ভাড়া কম যেখানে লাগবে সেখানে থাকবো, ইলেকট্রনের ক্ষেত্রেও ব্যাপারটা ওইরকম। তাহলে আউফবাউ কি বলছে? আউফবাউ বলছে ইলেকট্রন গুলো আগে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূরণ করে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে কক্ষপথের দিকে ধাবিত হবে। তাহলে এইটাই হলো আমাদের বিল্ডিং আপ নীতি। বিল্ডিং আপ মানে কি? নিচ থেকে উপরে পূরণ করে যাচ্ছে, এই জন্য এটা হলো বিল্ডিং আপ নীতি। তাহলে এই যে আমরা নিম্ন শক্তি বলতেছি, উচ্চ শক্তি বলতেছি, শক্তি স্তরগুলোর মান যে কম শক্তির সম্পন্নটাতে আগে যাবে, তারপর পরের শক্তিটাতে যাবে, তাহলে এগুলো আমরা কিভাবে বের করব? শক্তিটা কিভাবে বের করব? এটা দুইটা নীতি আছে। কয়টা নীতি? দুইটা নীতি। তাহলে একটা হলো n প্লাস এল এর নীতি, একটা হলো n প্লাস এল এর নীতি, আরেকটা হলো যে n এর মান দিয়ে শুধু। n প্লাস এল এর মান, যেমন আমরা যদি 2s এর শক্তি বের করতে যাই, তাহলে এটা কি n এর মান আর এটা কি l এর মান। 2s এর শক্তি কত হবে? n এর মান 2, l এর মান s এর জন্য l এর মান কত? 0, তার মানে কত? শক্তি 0, তাই তো? সেম ভাবে দেখো, আমরা যদি 3d এর শক্তি বের করতে যাই, 3d এর শক্তি কত? 3 প্লাস কত? d এর মান কত? 2, তাহলে কত হয়? 5। আমরা যদি 2p এর শক্তি বের করতে যাই, তাহলে কত হয়? 2 প্লাস কত? p এর মান, p এর জন্য l এর মান কত? 1, 3। তাহলে দেখো আমাদের কিন্তু আগে 2s এ ইলেকট্রন যায়, তাই না? আর পরে 2p তে ইলেকট্রন যায়, তাই না? কেন 2s এ আগে কেন যায়? কারণ এর শক্তির মান 2 আর এর শক্তির মান কত? 3। তাহলে এই জন্য আমাদের আগে 2s এ যায়, তারপর 2p তে যায়, নাহলে কিন্তু আগে আমরা বলতে পারতাম না যে কোনটাতে যাবে। তাহলে আমরা দেখলাম যে এই দুইটা কক্ষপথের মধ্যে কার শক্তি বেশি? 2p এর শক্তি বেশি। তার মানে
আগে কি কম শক্তিতে যাবে, এই জন্য ইলেকট্রন আগে 2s এ যায়। ঠিক আছে, তারপর আসি যদি n প্লাস, তাহলে n প্লাস l এর মান যার বড় তার শক্তি তত বেশি। এখন কথা হলো যদি কোনোভাবে n প্লাস l এর মান সমান হয় তখন আমরা কি করব, ধরলাম যে n প্লাস l এর মান সমান, n প্লাস l এর মান সমান হইলে n যার বড় হবে, n যার বড় হবে তারই কি শক্তি বেশি, যার n বড় তার শক্তি বেশি। যেমন আমরা 3d আর কত, আচ্ছা আমরা যদি 3d আর হলো যে 4s এর বের করি, এক্ষেত্রে কিন্তু তোমরা দেখবা যে 4s এর অনেক সময় আমরা দেখছি যে 4s এ ইলেকট্রন আগে যায়, 3d তে ইলেকট্রন পরে যায় সব সময়। এটা ব্যাখ্যাটা হলো যে 3 প্লাস এখানে কত 2, তাই না, আর এখানে কত 4 প্লাস 1, তাহলে দেখো আমাদের 3d এর কিন্তু শক্তি বেশি, 4 এর সরি এটা 0, তাহলে আমাদের 4s এর কিন্তু শক্তি কম, এই যে 4, এই কারণেই কিন্তু 4s এ আগে যায় 3d তে পরে যায়। ঠিক আছে, এরপরে কথাটা হলো আমি কি বলছিলাম যে যদি আমাদের কি হয় n এর মান কি হয়, যদি আমাদের n প্লাস l এর মান সমান হয় তাহলে যার n বড় তার কি শক্তি বেশি, যার n বড় তার শক্তি বেশি। যেমন দেখো 3d তে আমাদের কত আসছে, n এর মান 3 আর d এর মান কত 2 সমান কত আসছে 5। তারপর আমাদের কত, যদি আমরা 4p নেই, 4p তে n এর মান কত 4, p এর মান কত 1, তাহলে আমাদের কত 5। তাহলে এই দুইটা কক্ষপথেরই কি n প্লাস l এর মান সমান আসছে না, 3d আর 4p। তাহলে এখন আমি বলছি n প্লাস l মান যদি দুইজনেরই সমান হয় তাহলে কি হবে, তাহলে যার n বড়, n কার বড়, 3 আর 4 এর মধ্যে কোন কার মান বড় 4, যার n যত বড় তার শক্তি তত বেশি, তার মানে এর শক্তিটা কি হবে তখন আমাদের বেশি হবে। যেহেতু এর শক্তি বেশি এই জন্য ইলেকট্রন তখন আমাদের আগে 3d তে প্রবেশ করে। এই জন্য কিন্তু ইলেকট্রন 4s এর পর 3d তে যায়, তারপর আবার কি 4p তে যায়। ক্লিয়ার, বোঝা গেছে যে কেন 4s এ আগে যায় 3d তে পরে যায়, আর 3d তে যাওয়ার পর কেন আবার 4p তে যায়, এই হলো আমাদের মেইন কারণ। তাহলে এইখানে দেখো এখন আমরা ওই যে 2 নাম্বার টপিকটা পড়তে পারবো যে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস। তাহলে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস, এগুলো মেইন শক্তি স্তর গুলাতে ইলেকট্রনের বিন্যাস আমরা জানি যে প্রথম শক্তি স্তরে আমরা এটাকে 2n স্কয়ার দিয়ে বের করতে পারবো, 2n স্কয়ার। n মানে কি কক্ষপথের মান, n মানে কি কক্ষপথের মান, কক্ষপথের মান। তাহলে দেখো আমরা যদি n এর মান 1 দেই তার মানে 1 নাম্বার কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে, দুইটা। n এর মান যদি আমরা 2 দেই তাহলে 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। n এর মান যদি আমরা 3 দেই তাহলে 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকতে পারে, 3 স্কয়ার মানে 9, 9 টুয়েস এ 18। বুঝা গেছে 3 নাম্বার কক্ষপথে কয়টা থাকে 18টা। এইটা হলো আমাদের এই যে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এভাবে থাকবে। 4 নাম্বার কক্ষপথে তাহলে কত থাকবে, এই সূত্র দিয়ে 32টা থাকবে। ঠিক আছে, তো এইটা হলো পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তো এই ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী আমরা হলো যে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, যেমন আমরা যদি কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস করি, ফসফরাস 15, তারপর আমরা করব পটাশিয়াম 19, তারপর আমরা করব আয়রন 26। তাহলে দেখো ফসফরাস এটা যদি আমরা করি আমাদের ইলেকট্রন বিন্যাসটা মানে ইলেকট্রন বিন্যাসটা শুধু কক্ষপথে না দেখায় আমরা উপকক্ষপথের সহ দেখাবো। তো প্রথমে আমরা কক্ষপথেরটাই যদি দেখাই, কক্ষপথের ইলেকট্রন বিন্যাস পটাশিয়ামের জন্য আমরা জানি প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, এটা ধরলাম যে কেন্দ্র, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে। তারপরে কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে, তারপরে কক্ষপথে থাকে 8টা ইলেকট্রন, তাই তো। পটাশিয়ামের 15, তাহলে আমাদের মোট কয়টা হলো 10টা। তারপরে কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, তারপরে পরের কক্ষপথে থাকবে 3টা ইলেকট্রন। সেম ভাবে আমরা যদি পটাশিয়ামের জন্য করি, পটাশিয়ামের জন্য আমাদের প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, 8টা। চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, ওভারল্যাপ করছে যদিও। চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, একটা। তাহলে দেখো যেখানে তৃতীয় কক্ষপথে আমরা জানি যে 18টা ইলেকট্রন থাকতে পারে,
তারপরেও 8টা পূরণ করার পর কেন এই নবম ইলেকট্রনটা চতুর্থ কক্ষপথে গেল? সে তো চাইলেই কোথায় থাকতে পারতো? তৃতীয় কক্ষপথে থাকতে পারতো, কেন তৃতীয় কক্ষপথে থাকলো না? তাহলে এটারও ব্যাখ্যা আমরা পড়বো, আমরা যখন উপশক্তি স্তরের সহ করবো, একটু পরেই দেখাচ্ছি, আগে এটাটা করে নিই। তাহলে এখানে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে এখানে? আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাস করে নিই, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, তাহলে তৃতীয় কক্ষপথে এখানে জাস্ট 4 নাম্বার কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে। তৃতীয় কক্ষপথে মোট 2 আর 6 কত? 8, 8 6 কত? 14, তাহলে 2 4 6 8 10 12 14, ঠিক আছে। এখানেই কিন্তু চাইলে তোমার কি বাকি ইলেকট্রন 18টা পর্যন্ত ইলেকট্রন এই শেষ দুইটা এখানে না যে এখানেই থাকতে পারতো, কিন্তু এখন আমরা মানে বিস্তারিত পড়বো। এই যে আমরা বলছিলাম যে ইলেকট্রন বিন্যাসের নীতি কি? প্রথমে কম শক্তি সম্পন্নতে ঢুকবে, ক্রমান্বয়ে উচ্চ শক্তিতে যাবে। তাহলে এইখানে আমাদের দেখো যে আমরা যদি প্রথমটার জন্য দেখি, ফসফরাসের জন্য, এর যদি আমরা উপশক্তি স্তর সহ করি, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p3, তাহলে এখানে কোনো সমস্যা নেই যে 1s2 2s2 এগুলা কি শক্তি স্তরের ক্রম অনুসারে সাজাইছি, অর্থাৎ এর শক্তি সবচেয়ে কম, তারপর এর শক্তি, তারপর এর শক্তি, তারপর এর শক্তি, সবচেয়ে বেশি এর শক্তি, এভাবে প্রবেশ করবে, নিম্ন শক্তি স্তর থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে যাবে। সেম ভাবে আমরা যদি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কত হয়? 4s1। এখন কথা আছে 3d কিন্তু ছিল, 3d ছিল, 3d থাকার পরেও সে কেন 4s1 এ গেল? এইখানেই ব্যাপারটা হলো যে এরপর 3p তে ইলেকট্রন মানে পূরণ করার পর 3d তে গেলে যে শক্তি দরকার তার চেয়ে কম শক্তিতেই সে কি 4s এ থাকতে পারবে। 3d তে থাকার জন্য তাকে যে শক্তিতে থাকতে হবে, নবম ইলেকট্রনটা এখানে ঢুকতে গেলে যে শক্তি লাগবে তার চেয়ে কম শক্তিতেই সে 4 নাম্বার কক্ষপথে থাকতে পারবে। এই কারণে পরের ইলেকট্রনটা 4 নাম্বার কক্ষপথে চলে যায়। বুঝা গেছে? তাহলে পরেরটাতে দেখি আমরা, পরেরটাতে দেখো যে ব্যাপারটা হলো যে এরকম 3d তে পরে গেছে, 4s এ আগে গেছে, কিন্তু আমরা সাজায় লিখি 3d6, এটাতে কিন্তু পরে গেছে। তাহলে দেখো যে আমাদের কি হয়, এইটুক পর্যন্ত সিরিয়ালি গেছে, 3p এর পর 3d তে না যায় 4s এ গেছে। 4s এ কেন গেছে? কারণ 4s এর শক্তি 3d এর থেকে কম। তো 4s এ যে গেছে, 4s এ দুইটা ইলেকট্রন যাওয়ার পর এখন বাকিগুলো আর 4 এ নেই, 4 এ না যে আবার 3 তে গেছে। কেন? কারণ 4s এর পর কি? 4p। তো 4s এর পর 4p তে থাকার জন্য যে লেভেলের শক্তি দরকার তার চেয়ে ও কম শক্তি সম্পন্ন কোথায় যেতে পারবে? 3d তে যাইতে পারবে। এই কারণে তখন আবার সে কি 3d তে যায়, 4p তে না যায়, 3d পূরণ করে পরে তখন আবার 4p তে যায়। বুঝা গেছে? একমাত্র শক্তিটাই হলো এখানে ফ্যাক্ট, যে কোথায়। কারণ আমরা দেখো এর যদি মান বের করি, এরও শক্তির মান কিন্তু কত? 5, এরও কিন্তু শক্তির মান কত? 5। তাহলে এর যেহেতু n এর মান কম, n এর মান এর কি 3, তার মানে এর কি শক্তি কম, তাহলে এখানে আগে যাবে 4p এর আগে। এইটাই হলো কারণ যে দুইটা ইলেকট্রন 4 নাম্বার কক্ষপথে যাওয়ার পর পরের ইলেকট্রনটা, তৃতীয় ইলেকট্রনটা কেন ঘুরে আবার 3 নাম্বার কক্ষপথে আসে। এটাই হলো কারণ যে সেখানে শক্তিটা কম লাগে। ঠিক আছে? তাহলে দেখো এটা আমাদের মজা, যে যখন n এর মান 1, অর্থাৎ আমাদের যখন একটা কক্ষপথ, n এর মান যখন আমাদের কত? 1, n এর মান যখন 1, তখন আমাদের কয়টা s? তখন আমাদের উপকক্ষপথ কয়টা? একটা। এই যে দেখো একটার জন্য একটা, n ইকুয়ালস টু যখন 2 একটা একটা করে বাড়বে, যেহেতু 2 তার মানে কত? sp, এখানে দুইটা আছে। n ইকুয়ালস টু যখন 3 তখন আমাদের কত? spd। n ইকুয়ালস টু যখন 4 তখন আমাদের কত? spd। এরপরে গুলাতে এই চারটাই আছে। বুঝা গেছে? এরকম একটা একটা করে বাড়ছে। তাহলে মজা না যে n ইকুয়ালস টু 1 হলে জাস্ট s, n ইকুয়ালস টু 2 মানে তার মানে প্রথম p কত? তাহলে sp গুণ p কত নম্বরে? 2 নম্বরে। তার মানে প্রথম কক্ষপথ কয় নম্বরে? প্রথম p উপকক্ষপথটা কোথায় আছে? 2 নাম্বার কক্ষপথে। তারপর যদি বলি প্রথম d কত নাম্বার? d, 2d না 3d? তাহলে গুণ বাই s থেকে শুরু করে spd, তাহলে 3 নাম্বারে। তার মানে প্রথম d কোথায় আছে? 3 তে আছে, 3d। এভাবে বুঝা গেছে? এভাবে মনে রাখবা। তো আমাদের শক্তিগুলো আসলে শক্তি স্তর, এই যে উপশক্তি স্তরের মানগুলো যে বের করবা 1s 2s,
এগুলা আসলে আমাদের কি এভাবে প্রত্যেকবার তো বের করে করে নিয়ে করা কঠিন, তাহলে আমাদের এগুলা মনে রাখতে হবে যে কার শক্তি বেশি। ঠিক আছে, তাহলে কার শক্তি বেশি এটার জন্য আমরা একটা ছন্দ বলবো। তাহলে দেখো, তাহলে আমাদের এখানে কি, শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। তাহলে শোনোতে এস, শোনোতে এস, প্রিয়াতে পি, শোনোতে এস, প্রিয়াতে পি, শোনোতে এস, ডিতে ডি, পি এস, করতে কিছু নাই, ডিতে ডি, পি এস, করতে কিছু নাই, এফ তে এফ, ডি, পি এস খোলো, এফ ডি পি এস খোলো। তাহলে এস এর জন্য 1s, প্রথম এসটা চলে গেছে, তাহলে এটা 2s। তারপরে পি, প্রথম পি কত আছে আমরা হিসাব করব, এস পি 2 নম্বরে আছে, তাহলে আমাদের কি 2 নাম্বার পি। তাহলে এস এর দিকে দেখবো, তার আগের এসটা 2s, তাহলে এটা হলো 3s। তার আগের পিটার দিকে দেখবো, তার আগের পিটা 2p, তাহলে এটা 3p। এস এর তার আগের এস এর দিকে দেখবো 3s, এটা 4s। তারপর ডি, প্রথম ডি আমাদের কত নম্বরে, এস পি ডি 3 নম্বরে, তার মানে এটা 3d। পি তে দেখবো, তার আগের পিটা যেহেতু 3p, এটা কত হবে 4p। এসে দেখবো তার আগের এসটা যেহেতু 4s, এটা হবে 5s। এইভাবে আমরা শক্তির ক্রমটা পাবো যে কোন কক্ষপথ কোন অরবিটালের শক্তি কার থেকে বেশি, এটা ক্রমান্বয়ে আছে। ঠিক আছে, তাহলে আমাদের আর শক্তি বের করে করে করতে হবে না, আসলে শক্তি বের করে করে করাটা পসিবলও না। যার কারণে আমরা কি করব, এই ছন্দে ছন্দে পড়লে আমরা শক্তির ক্রম অনুসারে এখানে পেয়ে যাব, শক্তির ক্রম অনুসারে তখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এভাবে করলে হয়ে যাবে। তাহলে আমরা দেখি এখন যেটা আরেকভাবে করা যায়, 2s 1s 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f। তাহলে এটা তীর চিহ্ন দিয়ে করা যায়, এভাবে কেটে দিয়ে দিয়ে উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, আমি যে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি উপর থেকে নিচের দিকে হলো শক্তির ক্রম নির্দেশ করে। তাহলে 1s, তারপর 2s 2p 3s, এভাবে 3p 4s, এভাবেও করা যায়। তবে আমার কাছে সবসময় মনে হয় যে এইটার চেয়ে ছন্দে পড়াটাই বেশি ইজি, যার কারণে আমি ছন্দে পড়াটাই প্রিফার করি। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনোতে এখানে কি আমি ছন্দটা মুখে মুখে পড়বো, কিন্তু লিখবো হলো শোনো শোনোর জন্য এস, প্রিয়ার জন্য পি, এভাবে যদি লিখে যাই তাহলে আমাদের ইজি হয়। আমি তো শোনো শোনো লিখবো না, তাহলে আমরা তখন এখানে 1s 2s 2p 3s 3p 4s 3d এভাবে দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস গুলা করতে পারবো। মুখে পড়বো ছন্দ, কিন্তু লেখার সময় শোনোর জন্য এস, প্রিয়ার জন্য পি, এভাবে লিখলে আমাদের বেশি ইজি হয়। তাহলে এবারে আমরা আশা করি বুঝতে পারছি। এরপর আমরা কি করব, ব্যতিক্রম ধর্মী কিছু ইলেকট্রন বিন্যাস করব, যেমন ক্রোমিয়ামের 24, কপারের 29 এবং মলিবডেনামের 42। এই তিনটা ইলেকট্রন বিন্যাস হলো সাধারণ নিয়মের ব্যতিক্রম, অর্থাৎ ওরা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম ফলো করে না। তাহলে আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাসগুলো দেখি, তার জন্য আমাদেরকে কি করতে হবে, হুন্ডের নীতি পড়তে হবে। কেন এদের ইলেকট্রন বিন্যাসগুলো সাধারণ নিয়মের ব্যতিক্রম, সেটা হুন্ডের নীতি অনুসারে আমরা বলতে পারবো। বিজ্ঞানী হুন্ড বলতে যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে
পরমাণুর ইলেকট্রন বিন্যাসে অরবিটালগুলো পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। তাহলে আমাদের বিজ্ঞানী হুন্ড কি বলছে? পরমাণুর ইলেকট্রন বিন্যাসে অরবিটাল গুলো পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় অধিক স্থিতিশীল। আমাদের সবারই টার্গেট কিন্তু স্থিতিশীল হওয়া। এই যে তোমরা পড়াশোনা করছো কেন? একটা ভালো চাকরি পাওয়ার জন্য। আমরা সবাই স্থিতিশীল হতে চাই, তেমনি পরমাণুগুলোও কিন্তু স্থিতিশীল হতে চায়। তাহলে পরমাণুগুলো কিভাবে স্থিতিশীল হয়? সর্বশেষ অরবিটালে যদি কি ইলেকট্রন পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে, আর অথবা অষ্টক পূরণের মাধ্যমে, তাই না? তাহলে এই যে স্থিতিশীল হওয়া টার্গেট, তাকে তো যে কোনো ভাবে স্থিতিশীল হইতেই হবে। এই স্থিতিশীলটা সে হয় অরবিটাল গুলা পূর্ণ হইলে হবে, না হলে অরবিটাল গুলা অর্ধপূর্ণ হইলে হবে। তাহলে অরবিটাল গুলা যদি অর্ধপূর্ণ বা পূর্ণ হয়, তাহলে তাদের অবস্থাটা কিরূপ হবে? যেমন এস এর জন্য কি হবে? এস এর জন্য 2 পূর্ণ অবস্থা, পি এর জন্য 6 পূর্ণ অবস্থা, ডি এর জন্য 10 পূর্ণ অবস্থা এবং এফ এর জন্য 14 পূর্ণ অবস্থা। হলো পূর্ণ অবস্থা। এই অবস্থায় অধিক স্থিতিশীল। এবার যদি অর্ধপূর্ণ বলি, এস এর জন্য 1, পি এর জন্য 3, ডি এর জন্য 5, এফ এর জন্য 7, এগুলো হলো অর্ধপূর্ণ অবস্থা। অর্থাৎ এই অবস্থাগুলোতে পরমাণু অধিক স্থিতিশীল। ওদের টার্গেটই কিন্তু কি? স্থিতিশীল হওয়া। এই যে ইলেকট্রন গ্রহণ বর্জন যা কিছুই করে না কেন পরমাণু, কেন করে? স্থিতিশীলতা অর্জনের জন্য। স্থিতিশীলতাই হলো মেইন টার্গেট। তাহলে এই অনুসারে যদি আমরা এখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমাদের কি হয়? শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো ডি পি এস। তাহলে এই পর্যন্ত আমি লিখলাম। লিখে এখন যদি লাগে পরে আরো বাড়াই নিব, না লাগলে মুছে দিব। তাহলে 1s, এবার 2s, প্রথম পিটা 2p, 3s, 3p, 4s, 3d, প্রথম d 3d যেহেতু, তারপরে আমাদের আর লাগছে না, যার কারণে আমরা মিশাই দিলাম। তোমরা ইলেকট্রন দিয়ে হিসাব করে নিবা লাগবে কিনা। তাহলে এস এ 2, পি তে 6, এভাবে আমি ইলেকট্রন গুলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখলাম যে শেষে আর 4টা থাকে, এটা ডি তে দিলাম। এখন তাহলে আমাদের 4s2 3d4 এভাবে যদি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এস অরবিটালটা ঠিকই পূর্ণ, কিন্তু 3d কিন্তু পূর্ণও না অর্ধপূর্ণও না, যার কারণে এটা স্থিতিশীল না। যার কারণে আমাদের যদি 4s1 হয়, 3d5 হয়, তাহলে দুইজনে কিন্তু অর্ধপূর্ণ। আমরা বলছি পূর্ণ হইলেও হবে, অর্ধপূর্ণ হইলেও হবে। পূর্ণ হওয়াটা ম্যান্ডেটরি না, অর্ধপূর্ণ হইলেও হবে, দুইটাই কিন্তু সমান। তাহলে আগের অবস্থায় একজন পূর্ণ একজন অর্ধপূর্ণ না, কিন্তু এই অবস্থায় দুইজনই অর্ধপূর্ণ। তাহলে এই অবস্থাটা আমাদের কি? অধিক স্থিতিশীল। যার কারণে আমাদের কি হবে? ইলেকট্রন বিন্যাসটা ওই উপরের নিয়মে না হয়ে কি হবে? নিচের নিয়মটা ফলো করবে। তাহলে আমাদের কি হয়? 4s1 3d5। একইভাবে আমরা যদি কপার 29 এর করি, তাহলে 1s 2s 2p 3s 3p 4s 3d, এতটুকুতেই হয়ে যাবে। তোমরা না বুঝলে ইলেকট্রন বিন্যাস করে দেখবা। এবার ইলেকট্রন গুলা দিয়ে দাও। তাহলে এখানে 9টা থাকে। এই অবস্থায় আমরা দেখতেছি 4s পূর্ণ আছে, 3d অর্ধপূর্ণও না পূর্ণও না। তাহলে কি হবে? এখানে 4s অর্ধপূর্ণ হইলে 3d কে একটা যদি দেয়, তাহলে 3d পূর্ণ হয়, 4s অর্ধপূর্ণ হয়। তার মানে এই অবস্থাটা কি? অধিক স্থিতিশীল। তখন এই জন্য 4s1 হয়, 3d 10 হয়, যদিও স্বাভাবিক নিয়মে ওইটা হওয়ার কথা ছিল। তারপরে আমরা মলিবডেনামের ক্ষেত্রে যদি দেখি, এই ক্ষেত্রে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। তাহলে এই পর্যন্ত আমাদের 30টা ইলেকট্রন ধরে। তারপর আমরা বাকিগুলা ইলেকট্রনের জন্য আবার দিয়ে নিব কক্ষপথ দিয়ে নিয়ে যদি এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে 4p 5s, আগে 3d চলে গেছে, এটা 4d। এবার ইলেকট্রন গুলা দিয়ে দিব 6, এখানে 2, আর কয়টা বাকি থাকে? শেষে 4টা বাকি থাকে, তো 4টা d তে দিয়ে দিলাম। এখানেও আমরা যদি শেষে দেখি যে 5s টা পূর্ণ আছে, কিন্তু d কিন্তু পূর্ণও না অর্ধপূর্ণও না। তাইলে s এর একটা ইলেকট্রন যদি d তে যায়, 5s1 3d5, দুইজনই অর্ধপূর্ণ। তার মানে এই অবস্থাটা অধিক স্থিতিশীল, যার কারণে তখন উপরের অবস্থাটা না হয়ে এই অবস্থা হবে, যেহেতু সবার টার্গেট কি? স্থিতিশীল হওয়া। তাহলে এই হলো আমাদের
ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসগুলা সাধারণ নিয়ম ফলো করে না। আশা করি বুঝতে পারছো।